আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আপনারা যারা বর্তমানে সোলার ইলেকট্রিক্যাল লেভেল অন করতে চান এনএসডির আন্ডারে, তারা জানেন আমাদের সোলার লেভেলে 3টা ধাপে পরীক্ষা হয়। তার ভিতরে আমাদের প্রথমেই কিন্তু রিটেনটা দিতে হয়। তো রিটেনের জন্য আসলে যেহেতু সোলার লেভেল ইলেকট্রিক্যালটা নতুন, তো অনেকেই আর কি প্রশ্ন পড়বেন বা সাজেশনের জন্য একটু বিব্রত বোধ করেন। তো আপনাদের সকলের জন্য আমার এই সাজেশনটা, তো আমি এর আগের একটা পর্বে 100 প্রশ্নের একটা সুপার সাজেশন করছিলাম এবং আজকে আমরা আর 100 প্রশ্ন দেখব। তো আশা করি এই প্রশ্নগুলোর ভিতর থেকে ইনশাল্লাহ আপনাদের যে রিটেনের যে প্রশ্ন হবে ইনশাল্লাহ সব কমন পাবেন। এছাড়াও এই প্রশ্নগুলো পড়ার মাধ্যমে আপনাদের ইলেকট্রিক্যাল সোলার লেভেলের সম্পর্কে একটা সক্ষম ধারণা হবে আশা করি। তো সবাই তাহলে পুরো ভিডিওটা ইনশাল্লাহ দেখবেন। তো আমাদের এখানে 1 নম্বর কোশ্চেন আছে, কোনটি নবায়নযোগ্য শক্তি নয়? তো আমরা জানি নবায়নযোগ্য শক্তি হচ্ছে আমাদের পানি, তারপরে বায়ু শক্তি, সৌরশক্তি, এগুলো কিন্তু আমাদের নবায়নযোগ্য শক্তি। তো তাহলে নবায়নযোগ্য শক্তি নয় কোনটি? জেনারেটর এবং পেট্রোল। এরপর বলছে নিচের কোনটি পাওয়ার টুলস নয়? তো পাওয়ার টুলস কোনগুলো? যে টুলসগুলো ইলেকট্রিক্যাল বা বৈদ্যুতিক শক্তিতে চালিত হয় সেগুলোকে পাওয়ার টুলস বলা হয়। আর যেগুলো পাওয়ার টুলস নয় কোনগুলো? যেগুলোতে বৈদ্যুতিক বা ইলেকট্রিক শক্তি নাই সেগুলো আছে পাওয়ার টুলস নয়। যেমন প্লাস, কম্বিনেশন প্লাস, হ্যাঁ, এগুলো ওয়্যার স্ট্রিপার, এগুলো আমাদের পাওয়ার টুলস নয়। এরপরে 3 নম্বর প্রশ্ন বলতেছে পাওয়ার স্ট্রিংয়ে কয়টি প্যানেল সংযুক্ত থাকে? তো আমরা জানি পাওয়ার স্ট্রিংয়ে সাধারণত একাধিক প্যানেল সংযুক্ত থাকে। এরপরে আমাদের একটা প্রশ্ন আছে, সোলার প্যানেলের রেটিং কি? সোলার প্যানেলের রেটিং সাধারণত আমাদের ওয়াট পিকে নির্ণয় করা হয়। এরপরে বলতেছে সোলার প্যানেল ফ্রেম তৈরি করতে প্যানেলের কিসের মাপ নিতে হয়? প্যানেলের সাধারণত প্রথম 2টি ফ্রেমের মাপ নিলে হয়ে যায়। এরপর বলছে ডিজাইন করতে কি কি প্রয়োজন হয়? তো ডিজাইন করতে অবশ্যই আমাদের লোড ক্যালকুলেশন প্রয়োজন হয়। কম আলোতে নিচের কোন সোলার প্যানেল বেশি বিদ্যুৎ উৎপাদন করে? এটার উত্তর হবে মনোক্রিস্টালাইন প্যানেল সাধারণত কম আলোতে বেশি বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারে। বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি সম্পর্কিত নীতি কোন প্রতিষ্ঠান তৈরি করেছেন? সেজ্জা, SREDA, সাস্টেনেবল রিনিউয়েবল এনার্জি ডিস্ট্রিবিউশন অথরিটি। কোনটি পরিবাহী? আমরা জানি তামা পরিবাহী। কোনটি নবায়নযোগ্য জ্বালানির উৎস? সোলার এনার্জি। সোলার প্যানেল ও ব্যাটারি দিয়ে কি টেস্ট করতে হয়? সোলার প্যানেল ও ব্যাটারি কি দিয়ে টেস্ট করতে হয়? আমরা জানি মাল্টিমিটার দিয়ে সোলার প্যানেল এবং ব্যাটারি হাইড্রোমিটার দিয়ে টেস্ট করা যায়। সিস্টেম স্থাপনের কোনটি প্রয়োজন? সাইট ভিজিট। একটা সিস্টেম আপনি স্থাপন করতে গেলে অবশ্যই সাইট ভিজিট করতে হবে। নিচের কোনটি সোলার সিস্টেমের অংশ নয়? আমরা জানি সোলার সিস্টেমের অংশগুলো কি কি? চার্জ কন্ট্রোলার, সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, এগুলো কিন্তু আমার সোলার সিস্টেমের অংশ। আর ফ্যান, এটা আমাদের সোলার সিস্টেমের অংশ নয়। 4টি 12 ভোল্টের 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি সিরিজে সংযোগ করলে ভোল্টেজ ও কারেন্টের মান কত হবে? আমরা সাধারণত জানি যে ব্যাটারি যদি আপনার 4টি 12 ভোল্টের ব্যাটারি এবং 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি যদি সিরিজ সংযোগ করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ভোল্টেজটা বৃদ্ধি পাবে, নট কারেন্টের মানটা বৃদ্ধি পাবে না। তাহলে 4টা 4 বরং 48 ভোল্ট হবে ভোল্টেজ, আর অ্যাম্পিয়ার 100ই থাকবে। সোলার চার্জ কন্ট্রোলারে রিপ্লেস করার জন্য প্রথমে কোন কম্পোনেন্টটি খুলে ফেলতে হয়? সাধারণত চার্জ কন্ট্রোলারটা প্যানেল থেকে খুলে ফেলতে হবে। সৌর প্যানেল বিদ্যুৎ উৎপাদনে নির্ভর করে কিসের উপর? আমরা জানি সোলার প্যানেল বিদ্যুৎ উৎপাদনে নির্ভর করে আলোর উপর। এরপরে 17 নম্বর প্রশ্ন আছে, ব্যাটারিতে কতটুকু পানি দিতে হবে? আপার লেভেল ইন্টিগ্রেটর পর্যন্ত ব্যাটারিতে পানি দিতে হবে। কেবলের ইনসুলেশন প্রিন্ট থেকে যা দেখা লাগবে অবশ্যই কেবলের ডায়ামিটারের কোর বা RM রাউন্ড মাল্টিপোর্টটা দেখতে হবে। নিচের কোনটির কারণে জলবায়ু পরিবর্তন হতে পারে? ইটভাটা ও কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্টের কারণে জলবায়ুর পরিবর্তন হতে পারে। ফ্রেমের সাথে সোলার প্যানেল কি দিয়ে ফিক্সড করতে হয়? সোলার প্যানেলের সাথে ফ্রেম সাধারণত আমরা জানি নাট ভোল্ট দিয়ে ফিক্সড করতে হয়। জলবায়ু পরিবর্তনে প্রমোশন করতে নিম্নের কোনটি ভূমিকা রয়েছে? সৌর শক্তি। সোলার পাওয়ার ইলেকট্রিক সিস্টেম কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে? সূর্যের আলো থেকে। প্রতিটা সোলার সেলের ভোল্টেজ কত? আমরা জানি প্রতিটা সোলার সেলের ভোল্টেজ আছে 0.56 ভোল্ট। সোলার সিস্টেমে ব্যাটারি কারেন্ট বৃদ্ধির জন্য অনেকগুলো ব্যাটারি কিভাবে সংযোগ দিতে হয়? প্যারালালে সংযোগ দিতে হয়।
তিন প্রকার বৈদ্যুতিক লোড কি কি আমরা জানি? বৈদ্যুতিক লোড হচ্ছে রেজিস্টিভ লোড, ক্যাপাসিটিভ লোড এবং ইন্ডাকটিভ লোড। এসি এর প্রতীক কি? আমরা জানি এসির প্রতীক সাইন ওয়েভের মতো। ডেঞ্জার বা বিপজ্জনক ভোল্টেজের প্রতীক কোনটি? এটা হচ্ছে এই যে আমাদের একটা ত্রিভুজ দিয়ে তার মাঝখানে একটা জিজ্ঞাসা চিহ্ন। যে সকল টুলস শারীরিক শক্তি দ্বারা পরিচালিত হয় তাদেরকে সাধারণত হ্যান্ড টুলস বলা হয়। চার্জ কন্ট্রোলারের ফল্ট হলে করণীয় কি? চার্জ কন্ট্রোলারের ফল্ট হলে করণীয় হচ্ছে ফিউজ চেক করতে হবে আর চার্জ কন্ট্রোলারটা পরিবর্তন করতে হবে। তো এটা আমাদের 29 নম্বর প্রশ্ন গেল। তো এখন আমরা দেখি আমাদের 30 নম্বর প্রশ্ন কি বলছে। 30 নম্বর প্রশ্ন আছে স্ট্রিং সাইজিং কাকে বলে? একাধিক সোলার প্যানেলকে ডিজাইন অনুযায়ী সিরিজ বা প্যারালাল সংযোগ করাকে স্ট্রিং সাইজিং বলা হয়। হাইব্রিড ইনভার্টারের সাথে কি কি সোর্স ব্যবহার করতে হয়? আমরা জানি হাইব্রিড ইনভার্টারের সাথে সোলার প্যানেলের পাশাপাশি গ্রিড অথবা জেনারেটর সংযোগ করা যায়। তাহলে হাইব্রিড ইনভার্টারের সাথে কি কি ব্যবহার করা যায়? সহজে আপনি মনে রাখবেন যে গ্রিড অথবা জেনারেটর সংযোগ করা যায়। সোলার প্যানেলের ফ্রেম কি ধরনের হয়ে থাকে? সোলার ফ্রেমের মরিচারোধী ধাতব পদার্থ দিয়ে তৈরি হয়। সোলার প্যানেলকে অন্য কি নামে ডাকা হয়? পিভি বা ফটো ভোল্টেক মডিউল বলে ডাকা হয়। SERDA সেদ্রা এর পূর্ণার্থ কি? আগেই বলছিলাম, সাস্টেনেবল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি। সোলার প্যানেলের একক কি? ওয়াট পিক। লিড অ্যাসিড ব্যাটারি অ্যাসিড ও পানির মিশ্রণকে কি বলা হয়? ইলেকট্রোলাইট বলা হয়। সোলার প্যানেলে সোলারের আয়তন বড় হলে কি বৃদ্ধি পায়? আমরা জানি সোলারের আয়তন বড় হলে কারেন্ট বৃদ্ধি পায়। 40/0.0076 কেবলের খেই সংখ্যা কতটি? তাহলে 40টা হচ্ছে কেবলের খেই সংখ্যা। বাসবার সাধারণত কিসের তৈরি? বাসবার সাধারণত তামার তৈরি। আর 40 নম্বর প্রশ্ন বলতেছে 5টি প্যারালালে সংযুক্ত বাতির একটি নষ্ট হয়ে গেলে বাকি 4টি কিরূপ হবে? তো আমরা জানি যেহেতু প্যারালাল তাহলে 4টি নষ্ট হয়ে গেলে অবশ্যই বাকিগুলা ঠিকঠাক জ্বলবে। এরপরে 41 নম্বর আছে, দেখেন একটা 12 ভোল্টের ব্যাটারি 100 অ্যাম্পিয়ার, আবার একটা 12 ভোল্টের ব্যাটারি 100 অ্যাম্পিয়ার। এর পজিটিভ থেকে একটা পজিটিভ প্রান্ত এবং এর নেগেটিভ থেকে একটা নেগেটিভ প্রান্ত আর নেগেটিভ পজিটিভ প্রান্ত সংযোগ করা হয়েছে। তাহলে উক্ত সার্কিটের আউটপুট কী হবে? তো আমরা জানি উক্ত সার্কিটের আউটপুট হবে ভোল্টেজটা বৃদ্ধি পাবে, কারেন্টটা সেম থাকবে, অর্থাৎ ভোল্টেজটা হবে 24 ভোল্ট আর কারেন্ট হবে 100 অ্যাম্পিয়ার। একটি 12 ভোল্ট লিড অ্যাসিড ব্যাটারি এলভিডি কত? 11.6 ভোল্ট। ইনভার্টারের রেটিং কোন ইউনিটে দেওয়া থাকে? আমরা জানি ইনভার্টারের রেটিং ওয়াটে দেওয়া থাকে। গ্রিডের সাথে সংযুক্ত ইনভার্টারের নাম কি? গ্রিডের সাথে সংযুক্ত ইনভার্টারের নাম হচ্ছে গ্রিড টাইড ইনভার্টার বা ওয়ান গ্রিড ইনভার্টার। এই ধরনের ইনভার্টার সরাসরি বিদ্যুৎ গ্রিডের সাথে সংযুক্ত থাকে এবং সরাসরি গ্রিড থেকে বিদ্যুৎ গ্রহণ করে বা উৎপন্ন করে। 45 নম্বর প্রশ্ন আছে চার্জ কন্ট্রোলার সাধারণত কোন কোন টেকনোলজি ব্যবহার করা হয়? চার্জ কন্ট্রোলার সাধারণত দুই ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়, একটা হচ্ছে PWM আর একটা হচ্ছে MPPT। PW কি? পালস ওয়াইড মডুলেশন টেকনোলজি, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং টেকনোলজি। 45 নম্বর শেষ। এরপরে দেখেন 46 নম্বর বলতেছে ওয়াট পিক কিসের একক? তো আমরা জানি ওয়াট পিক সাধারণত সোলার প্যানেলগুলোর ক্ষমতা পরিমাপের একক। এটি একটি সোলার প্যানেল কতটা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে তার উপর নির্ধারণ করতে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের আরও কিছু প্রশ্ন সাজেশনগুলো এটা আবার আপনাদের আমি MCQ আকারে দিছি এখানে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে দেখবেন। তো 1 নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের সোলার প্যানেল সাধারণত কত ডিগ্রিতে লাগাতে হয়? বাংলাদেশের সোলার প্যানেল সাধারণত 23 ডিগ্রিতে লাগাতে হয়। লিড অ্যাসিড ব্যাটারিতে অ্যাসিড ও পানির মিশ্রণকে কি বলা হয়? ইলেকট্রোলাইট। সোলার প্যানেলের সোলার আয়তন সংখ্যা বৃদ্ধি পেলে কি বৃদ্ধি পাবে? কারেন্ট বৃদ্ধি পাবে। কোনটি হ্যান্ড টুলস? কম্বিনেশন প্লাস। ইলেকট্রিক কেবলের ইনসুলেশন অপারেশনের জন্য কোন টুলস ব্যবহার করা হয়? ওয়্যার স্টিপার। অ্যাভোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স। দুই বা ততোধিক তারের সংযোগ স্থলকে কি বলা হয়? জয়েন্ট। বাসা বাড়িতে কোন সার্কিট ব্যবহার করা হয়? আমরা জানি বাসা বাড়িতে প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। সিলিং ফ্যানের গতি নিয়ন্ত্রণ করার জন্য কি ব্যবহার করা হয়? রেগুলেটর ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে বা আমার ভিডিওটির মাধ্যমে যদি আপনারা উপকৃত হন, তাহলে আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন
এবং লাইক কমেন্ট করবেন। যদি আমার কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আপনারা আমার এই ভুলটা সংশোধন করে দেবেন। এবং আপনারা সাবস্ক্রাইব করার ফলে যারা এরকম আমার সোলার লেভেলটা দিতে চাচ্ছে তাদেরও প্রয়োজন হবে, বা আপনারা আমার এই চ্যানেলটা তাদেরকে সাজেস্ট করতে পারেন। তো 10 নম্বর প্রশ্ন আছে, ফিউজ কোন লাইনের সাথে সংযোগ করতে হয়? তো আমরা জানি ফিউজ সাধারণত ফেজ লাইনের সাথে সংযোগ করতে হয়। অ্যাম্পিয়ার কিসের একক? অ্যাম্পিয়ার কারেন্টের একক। বিদ্যুৎ চলাচলের পথকে কি বলা হয়? সার্কিট। 1 ইউনিট সমান কত কিলো আওয়ার? 1 ইউনিট সমান 1 কিলো আওয়ার। 40/0.0076 কেবলের সেই সংখ্যা কতটি? 40টি। বাসবার সাধারণত কিসের তৈরি? তামার তৈরি। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখেন অনেকগুলো প্রশ্ন রিপিট আছে, আমার খাতাতে যেটা লেখা ছিল আর শিটে একই আছে। তো আপনার একই প্রশ্ন বারবার আসছে বলে কিছু মনে করেন না, এটা বারে বারে প্র্যাকটিস হয়ে যাবে আপনাদের। তারপর দেখেন 18 নম্বর প্রশ্ন বলতে যে সোলার প্যানেলের গড় আয়ুষ্কাল কত? তো আমরা জানি সোলার প্যানেলের গড় আয়ুষ্কাল হচ্ছে 20 বছর। সোলার হোম সিস্টেমের প্রাথমিক খরচ কত? প্রাথমিক খরচ বেশি। এখানে অনেকে আপনারা একটা ধারণা করতে পারেন যে না, তুলনামূলক বেশি বা কম। না, আসলে সোলার হোম সিস্টেমের প্রাথমিক খরচটা শুধু বেশি হবে। একটি 12 ভোল্ট লিড অ্যাসিড ব্যাটারির এলভিডিটি কত? আমরা জানি যে 11.6 ভোল্ট। ইনভার্টারের রেটিং ইউনিট কি? ওয়াট। সৌর শক্তি ব্যবহারকারী সরকারি নীতিমালা প্রদানকারী সরকারি সংস্থার নাম কি? সেজ্জা। কোনটি রিনিউয়েবল এনার্জির উৎস? বায়োগ্যাস। আর সোলার ফটোভোল্টেক সেলের আউটপুট টার্মিনাল সরাসরি কোনটির সাথে সংযুক্ত থাকে? ডিসি বাসবারের সাথে সংযুক্ত থাকে। তো এখান থেকে যে রিটেন কোশ্চেন কয়টা আছে এগুলো আপনাদেরকে আমি ইতিমধ্যে ওখানে দেখাই দিছি। তো এখানে আরেকটা কোশ্চেন আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে একটি 30 অ্যাম্পিয়ারের আওয়ারের ব্যাটারি 7.5 ঘন্টা ডিসচার্জ হলে কত অ্যাম্পিয়ারের কারেন্ট আউটপুট পাওয়া যাবে? এটা একটু ম্যাথ করতে হবে। তো এখানে আপনারা সূত্রটা ধরে নেবেন। দেখেন আমার 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি কত ঘন্টা? 7.5 ঘন্টা। তো এখান থেকে কি বের করতে হবে? দেখেন অ্যাম্পিয়ার কারেন্ট। তো আই সমান সমান আমরা কি জানি? আই সমান সমান আমার কত অ্যাম্পিয়ার এবং কত ঘন্টা চলছে, অর্থাৎ আই সমান সমান আমার কিউ বাই টি, অর্থাৎ সময়। কিউ হচ্ছে কুলম্ব চার্জ আর টি হচ্ছে আমার সময়। এই যে আই সমান সমান আমার কিউ বাই টি। এখানে কিউ হচ্ছে ব্যাটারি ক্ষমতা আর টি হচ্ছে ডিসচার্জের সময়। তাহলে আই সমান সমান আমরা যেহেতু কারেন্ট বের করতে বলছি, তাহলে আই সমান সমান 30/7.5, অর্থাৎ এখান থেকে 4 অ্যাম্পিয়ার কারেন্ট বের হবে। তাহলে এটার উত্তর হবে 4 অ্যাম্পিয়ার। এই প্রশ্নটা একটু ভালোভাবে দেখবেন। এরপরে দেখেন এখানে আমাদের কয়টা ডান বাম মিলকরণ আছে, তো আমরা মিলকরণগুলো একটু দেখি। তো এখানে দেখেন প্রথমে আছে আমাদের একটা সাইন ওয়েভ আছে। তো আমরা জানি সাইন ওয়েভটা কিসের প্রতীক বলেন? এই যে এসি সাইন ওয়েভের। তাহলে এটা আমার এই যে এখান থেকে যে এটা সাইন ওয়েভের প্রতীক। এরপরে দেখেন একটা পজিটিভ একটা নেগেটিভ, এক নেগেটিভ পজিটিভ। তো এটা কিসের প্রতীক? এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা আমাদের একটা ব্যাটারির সিম্বল। এটা আমাদের একটা ব্যাটারি সিম্বল। এরপর এখানে দেখেন একটা দাগ। তো একটা দাগ, এটা স্থির অবস্থাকে জানি আমরা, এটা হচ্ছে আমাদের ডিসি সোর্স। আর এখানে দেখেন একটা দাগ দিয়ে 3টা দাগ, এটাকে আমরা সাধারণত আর্থিংয়ের সিম্বল হিসেবে জানি। আর বাকি যেটা আছে সেটা একটা সাইন ওয়েভ আর একটা ডিসি। তো এটা এসিকে ডিসিতে কনভার্ট করা আছে ইনভার্টারের কাজ। এটা হচ্ছে আমাদের ইনভার্টার। তো আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন এবং সোলার লেভেল পরীক্ষা দেওয়ার জন্য রিটেনের জন্য আমার এই 2টা ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনাদের জন্য যথেষ্ট হবে। তো আবারও বলছি, যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।